রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। মাটির নিচে আরেক বিশাল অস্ত্রাগারের ভিডিও প্রকাশ ইরানের। ধরে ধরে সাজানো শত শত জলজ ড্রোন ও অ্যান্টিশিপ মিসাইল। ইরান বলেছে খার্গ দ্বীপে হামলা হলে সব আরব দেশের তেলের ভান্ডার জ্বালিয়ে দেওয়া হবে। আরবের বিভিন্ন বন্দর থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা তেহরানের। হরমুজ প্রণালী চালু করতে চীন সহ বিভিন্ন দেশের প্রতি সেনা মোতায়েনের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। সাহরির সময় তেল আবিবে মিসাইল হামলা ইরানের। ইরান বলেছে তাদের জ্বালানি তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপের জ্বালানি অবকাঠামো যদি যুক্তরাষ্ট্র ধ্বংস করে তাহলে যুক্তরাষ্ট্রের মিত্র সব আরব দেশের তেলের ভান্ডার জ্বালিয়ে দেওয়া হবে। ইরানের এ হুঁশিয়ারির পর শনিবার যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে খার্গ দ্বীপে। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ কয়েকটি তেলের ডিপোতে। হামলার ফলে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে আকাশে। সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় শহর ফুজেইরার তেলের ভান্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেল রফতানিতেই বন্দর শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন একের পর এক ড্রোন বন্দর শহরের উপরে বিস্ফোরণ ঘটায়। তেলের ডিপো থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে। তবে আমির শাহী প্রশাসনের তরফে হামলার কথা স্বীকার করা হয়নি। শুধু দাবি করা হয়েছে একটি দুর্ঘটনার কারণে তেলের ডিপোতে আগুন লেগেছে। আমির শাহীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দক্ষতার সঙ্গে ইরানের হামলার মোকাবেলা করছে, ধ্বংস করছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। শনিবার সকালে ইরানের খার্গ দ্বীপ লক্ষ্য করে একের পর এক বোমা বর্ষণ করে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি খার্গে দ্বীপের 90টি এলাকা নিশানা বানানো হয়েছে। শনিবার সকালে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন খার্গ দ্বীপে ইরানের সামরিক ঘাঁটিগুলোকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই হামলাকে পশ্চিম এশিয়ার ইতিহাসে সবচেয়ে জোরালো হামলা বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। খার্গ দ্বীপে হামলার উপযুক্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। আরও হামলা চালানো হবে বিভিন্ন আরব দেশে আমেরিকান স্বার্থে। সেজন্য সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার আশপাশ থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য বলেছে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায় দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দর সংলগ্ন এলাকা থেকে মানুষকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় এসব এলাকায় বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও আশ্রয়ের কারণে সেগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শনিবার তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে আসন্ন কয়েক ঘন্টার মধ্যে এসব স্থাপনায় হামলা চালানো হতে পারে। এদিকে যুদ্ধ শুরুর পর ভারত মহাসাগরে ইরানের একটি ডেস্ট্রয়ার ডুবিয়ে দেওয়া হয় এবং শতাধিক ইরানি নৌসেনা হত্যারও উপযুক্ত প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে তেহরান। তেলের ডিপোতে হামলার পাশাপাশি 3টি আরব দেশে আমেরিকান সেনাদের উপর ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের নৌবাহিনী দাবি করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তারা কয়েক দফায় হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানান ইরানি বাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক কয়েক দফা হামলা চালিয়েছে। তিনি বলেন হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি, কুয়েতের আল আদিরি ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটি। তাংসিরি জানান মার্কিন প্যাট্রিয়ট রাডার সিস্টেম, সামরিক বিমান এবং বিমান বাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রাতে সাহরির সময় ইসরায়েলের রাজধানী তেল আবিবে কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার ভিডিওতে দেখা গেছে শত শত ড্রোন আছড়ে পড়ছে বিভিন্ন শহরে। এসব ড্রোনের মাঝে ছিল বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েল আর্মি দাবি করেছে শেষ রাতের হামলায় তাদের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। মাটির নিচে বা পাতাল মিসাইল সিটির ভিডিও প্রকাশের পর এবার ইরান মাটির নিচের আরেকটি সামরিক ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে। নতুন এই ভিডিও আরেক দফা কাঁপুনি ধরিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। কারণ শনিবার প্রকাশিত নতুন এই ভিডিওতে দেখা গেছে মাটির নিচের টানেলে রাখা আছে শত শত জলজ ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল ও সমুদ্র মাইন। এই বিষয়ে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালীতে ভাসমান মাইন মোতায়েনের কাজ শুরু করেছে। এর ফলে হরমুজ প্রণালী হয়ে উঠতে যাচ্ছে খুবই বিপজ্জনক একটি সমুদ্র রুট।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সমুদ্রের জলজ ড্রোন থেকে ছোড়া হচ্ছে শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল। সম্প্রতি ইরান মাটির নিচে বিশাল মিসাইল সিটির ভিডিও প্রকাশ করে। এই ভিডিওতে দেখা যায় মাটির নিচে মাইলের পর মাইল প্রশস্ত রাস টানেলে রাখা শত শত শাহেদ ড্রোন, মিসাইল, যুদ্ধবিমান সহ আরও অনেক ধরনের আধুনিক সমরাস্ত্র। সর্বশেষ শনিবার মাটির নিচে রাখা জলজ ড্রোনের যে ভিডিও প্রকাশ করেছে তার টানেল অপেক্ষাকৃত সরু এই টানেলের পাশে থরে থরে সাজানো শত শত জলজ ড্রোন বা আত্মঘাতী ড্রোন। এসব ড্রোন ব্যবহার করা হয় প্রতিপক্ষের যে কোনো রণতরী বা বাণিজ্যিক জাহাজে লক্ষ্য করে। এসব ড্রোন দ্রুত গতিতে ছুটে গিয়ে জাহাজের গায়ে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের জাহাজের হাল ছিদ্র হয় বা ফেটে গিয়ে পরবর্তীতে ডুবে যায়। অনেক সময় আগুনও ধরে যায়। তাছাড়া এসব ড্রোন থেকে ছোড়া হয় মিসাইল। ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার বিভিন্ন রণতরীতে সফল ধ্বংসাত্মক হামলা চালিয়েছে এ ধরনের জলজ ড্রোনের সাহায্যে। ইরানের সংবাদ মাধ্যম ভূগর্ভস্থ এই অস্ত্রাগারের ভিডিও প্রকাশ করতেই তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হচ্ছে। নৌবাহিনীর ড্রোনগুলি মানববিহীন সারফেস ভেহিকেল বা ইউএসভি নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের জন্য বর্তমানে একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে হরমুজ প্রণালী চালু করা। হরমুজ প্রণালী চালু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন চীনের পাশাপাশি ট্রাম্প ব্রিটেন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য মিত্র দেশের কাছে সহায়তা চেয়েছেন। সেখানে রণতরী পাঠানোর অনুরোধ করেছেন হরমুজ প্রণালী থেকে জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে। ট্রাম্প বলেছেন যে দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা তেল ব্যবহার করে তাদেরই এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় এগিয়ে আসা উচিত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একাধিক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলো যদি হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা তেল ব্যবহার করে তাহলে এই পথের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব হওয়া উচিত। ট্রাম্পের মতে এই দায়িত্ব এককভাবে যুক্তরাষ্ট্রের নয়, বরং এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার। যে দেশগুলো তেল পায় তাদেরই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা উচিত। হরমুজ প্রণালী চালু করতে যুক্তরাষ্ট্র জাপান থেকে 5,000 মেরিন সেনা সরিয়ে এনে পারস্য উপসাগরে মোতায়েনের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে চলমান যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েল করার জন্য ইরানের এখন মোক্ষম অস্ত্র হলো হরমুজ প্রণালী। ট্রাম্পের আহ্বানে চীন সহ বিভিন্ন দেশ সাড়া দেবে বলে মনে হয় না, কারণ এই যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এর ফলে সারা বিশ্বে তিনি অস্থিরতা সৃষ্টি করেছেন। এর পুরো দায়িত্ব নিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তাদের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন, তার কোনো সমস্যা নেই। শনিবার MS নাও সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। আগের দিন আমেরিকান যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন তার বিশ্বাস মুস্তফা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানি হয়েছে। এ বিষয়ে আরাকচি বলেন, নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন। সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ রাখার আভাস দেন তিনি আরও হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল তার দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তাদের জ্বালানি তেলের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাগুলোতে হামলা চালাবে ইরান। হরমুজ প্রণালী সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত থাকা সত্ত্বেও ইরান শত্রু ও মিত্রদের তেল ট্যাঙ্কার এবং জাহাজ অতিক্রম করতে দেবে না। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেকটা ভেঙে পড়েছে, ফলে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো বেশ সফলভাবে আঘাত হানছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা গোপন রাখা হচ্ছে। শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে থাকা নজরদারি সিস্টেমে আঘাত হানে ইরানের মিসাইল ও ড্রোন। ফলে মধ্যপ্রাচ্যের আকাশ এখন অরক্ষিত। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারে থাকা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয় ইরান। এর সাফল্য পাচ্ছে দেশটি। আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ, অপরদিকে ইসরায়েল পড়ে গেছে অসহায় অবস্থায়। ইসরায়েলিদের গত সপ্তাহের শেষের দিকে এক রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তাদের ফোনে বিমান হামলার সতর্কবার্তা আসার পর বিমান হামলার সাইরেন বাজতে থাকে। নিরাপদ আশ্রয় বা ঘরের সুরক্ষিত রুমে পৌঁছানোর জন্য হাতে 10 মিনিটেরও কম সময় পাওয়া যাচ্ছে। এর কারণ ছিল কাতারে অবস্থিত একটি আমেরিকান রাডার সিস্টেমে ইরানের হামলা। ওই রাডারটির কাজ ছিল ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের উপর নজর রাখা। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে থাকা একটি মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও আক্রান্ত হয়েছে।
কাতার ও সংযুক্ত আরব আমিরাতে থাকা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার নজরদারি না থাকার মধ্যে ইসরায়েলের জন্য নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে হিজবুল্লাহ ছোড়া রকেট। কিন্তু এর চেয়েও বিপজ্জনক এক ঘোষণা সবাইকে অবাক করে দেয়। হিজবুল্লাহ ঘোষণা করে তারা ইসরায়েলের একটি সামরিক উপগ্রহ যোগাযোগ স্টেশনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 2018 থেকে 2021 সাল পর্যন্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রান কোচাব। তার মতে হিজবুল্লাহ যোগাযোগ উপগ্রহ ধ্বংস করা এবং থার্ড ব্যবস্থার বিপর্যয় ইসরায়েলের আগাম সতর্কবার্তা প্রদানের সক্ষমতায় একটি বড় ধরনের ঘাটতি তৈরি করছে। অবশ্য তিনি দাবি করেন চলতি ইরান যুদ্ধের সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তিনি স্বীকার করেন 2 বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের চেয়ে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অনেকে মনে করেন আগাম প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলো নিজেদের রক্ষা করতে সক্ষম হওয়ার কথা। এগুলো সামরিক ঘাঁটি বা বেসামরিক এলাকা রক্ষা করতে যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তা দিয়েই নিজেদের বাঁচাতে পারে। কিন্তু বিষয়টি এত সহজ নয়, কারণ এগুলো সব ধরনের হামলার মোকাবেলার জন্য প্রস্তুত করা হয় না। নির্দিষ্ট ধরনের ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে কেবল এগুলো কার্যকর। একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ড্রোনকে কেবল একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত প্রতিহত করতে পারে, কিন্তু এটি ইরান থেকে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিংবা মেশিনগানের 5.56 মিলিমিটার বুলেটের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে না। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেবল সেই সব হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে যেগুলোর জন্য তাদের ডিজাইন করা হয়েছে, অন্য কিছুর বিরুদ্ধে নয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আকাশপথে বহু ধরনের সমরাস্ত্র ব্যবহার করেছে। এতে ড্রোন যেমন রয়েছে তেমনি রয়েছে নানা ধরনের মিসাইল। হিজবুল্লাহ এবং ইরান বুঝতে পেরেছে যদি তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে অকেজো করে দিতে পারে তবে তারা ইসরায়েলের অভ্যন্তরে সহজে ও শক্তভাবে আঘাত হানতে পারবে। এজন্যই 2024 সালে হিজবুল্লাহ ইসরায়েলের মেরন সামরিক ঘাঁটির রাডার, উত্তরের আয়রন ডোম লঞ্চার এবং গোলানি জংশনের কাছে তাল শামামিম পর্যবেক্ষণ বেলুনে আঘাত হানে। এতে সফলতা পায় হিজবুল্লাহ। এসব এলাকায় থাকা নজরদারি ব্যবস্থা অনেকটা অকার্যকর হয়ে যায়। একটি আকাশ প্রতিরক্ষা ব্যাটারিতে আঘাত হানলে তা কেবল আশেপাশের মানুষের জন্য বড় বিপদ ডেকে আনে না, বরং এর আর্থিক ক্ষতিও আকাশচুম্বী। তাল শামাইম স্কাই রাডার সিস্টেম ধ্বংস হয় প্রায় 400 মিলিয়ন শেকেল বা $129 মিলিয়ন ক্ষতি হয়। আয়রন ডোম ব্যাটারির প্রতিটির ক্ষতি প্রায় 200 মিলিয়ন শেকেল। ইসরায়েল ও আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হওয়াকে বড় ধরনের বিপদ হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা রান কোচাফ বলেন, আমরা কল্পনাও করতে পারি না কি ঘটবে যদি কোনো ক্ষেপণাস্ত্র 10টি অ্যারো ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাকে আঘাত হানে। যদি মাত্র $1 লাখ ড্রোন দিয়ে একটি আয়রন ডোম ব্যাটারি ধ্বংস করা হয় তবে তা ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি। ড্রোন বা মিসাইলের আঘাত থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে রক্ষা করা কঠিন, কারণ এগুলো আড়ালে থেকে কাজ করতে পারে না। 7ই অক্টোবরের যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর ভিডিওতে দেখা গেছে কিভাবে ড্রোনগুলো আয়রন ডোম ব্যাটারির চারপাশে কংক্রিটের দেয়াল এড়িয়ে উপর থেকে আক্রমণ করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আকাশ প্রতিরক্ষা রক্ষার সেরা উপায় হলো স্যাচুরেশন, যার মাধ্যমে অনেকগুলো নকল বা ডামি লঞ্চার বসিয়ে রাখা। আরেকটি হচ্ছে চোখ ফাঁকি দেওয়ার মতো প্রতারণা, যেমন আবর্জনা ট্রাক, কোকাকোলা ট্রাক বা গমের ট্রাকের উপর লঞ্চার স্থাপন করা। আরেকটি কৌশল হতে পারে ছদ্মবেশ তৈরি করা, বিশেষ ধরনের নেট বা আবরণ ব্যবহার করা। আমেরিকানরা সাধারণত একটি থার্ড ব্যাটারিকে রক্ষা করতে কাছেই একটি প্যাট্রিয়ট ব্যাটারি বসায়, কিন্তু এটি ব্যয়বহুল পদ্ধতি। যখন একটি প্যাট্রিয়ট ব্যাটারি একটি থার্ডকে রক্ষা করে তখন সেটি অন্য কিছুকে রক্ষা করতে পারে না। ইসরায়েলের ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা হবে আরও সমস্যাজনক। আয়রন ডোম কি পাশের শহরকে রক্ষা করবে নাকি একটি দামি অ্যারো ব্যাটারিকে? ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে গতানুগতিক কৌশল ব্যবহার করেনি তেহরান। ইরানের কাছে নেই যুদ্ধবিমান, আবার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অনেকটা নির্বিঘ্নে বোমা বর্ষণ করেছে, দেশটির তেল ক্ষেত্র ও ডিপোগুলোতে আঘাত করেছে। কিন্তু এর জবাবে ইরান শুধু মিসাইল ও ড্রোনের উপর নির্ভর করে যুদ্ধ দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছে। ইরান মূলত আধুনিক যুদ্ধ কৌশলে নতুন ধারণার উদ্ভব ঘটিয়েছে। ইরানের প্রথম থেকে লক্ষ্য ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়া। এজন্য মধ্যপ্রাচ্যের যেসব দেশে থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল সেগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়। এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত কাতার, বাহরাইন, সৌদি আরব ও আরব আমিরাতের ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছিল।
ইরান যুদ্ধ শুরুর পরপরই সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা করে, যার লক্ষ্য ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়া। ইরান জানতো এই মার্কিন ঘাঁটিগুলো থেকে ইসরায়েল অভিমুখী মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করা হতো। ইরান যখন থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়, তখন ইসরায়েলের হামলাগুলো সফল হতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে নেতানিয়াহু ইসরায়েলি নেতারা ইরানি মিসাইলের ভয়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। এছাড়া ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারোর মতো ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষার মাধ্যমে শত শত ড্রোন এবং গুচ্ছভাবে ছোড়া মিসাইল ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হয়। ফলে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। কার্যত ইরান সফলভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ অকার্যকর করতে সক্ষম হয়। পারস্য উপসাগরের চনমনে সূর্যের নিচে প্রাচীন কোরাল পাথরের গায়ে একটি ছন্দময় আওয়াজ ক্রমাগত আছড়ে পড়ছে যেন। শব্দটা আসছে সাগরতলের পাইপলাইন থেকে। বহু মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল অতিক্রম করছে এই পাইপলাইন। ইরানের বিখ্যাত লেখক জালাল আল-ই আহমদ একবার এখানে দাঁড়িয়ে দূরের বিচ্ছিন্ন উপকূলের দিকে তাকিয়েছিলেন। এই দ্বীপখণ্ডকে তখন তার পারস্য উপসাগরের এতিম মুক্তা মনে হয়েছিল। তার সে কথা মনে পড়ে ভীষণ খ্যাতি পেয়েছে। আজকের ইরানিদের অনেকেই অবশ্য এই দ্বীপটিকে নিষিদ্ধ দ্বীপ বলে থাকে। ইরানের আগ্রাসনের পর এই দ্বীপটি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে। 22 বর্গমাইলের এই কোরাল ঘেরা দ্বীপটি পড়েছে ইরানের বুশেহর প্রদেশে। ভীষণ কঠিন নিরাপত্তায় ঘেরা এই দ্বীপটি পাহারা দিচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এখানে। যেসব কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র আছে, কেবল তারাই সেখানে যেতে পারে। তবে স্টিলের দেয়াল আর সামরিক নজরদারির আড়ালে এখানে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। ইরানের আধুনিক জ্বালানি সাম্রাজ্যের হৃৎপিণ্ড এটা। তার সাথে মিলেমিশে আছে হাজার বছরের মানুষের ইতিহাস। চলতি বছরের মাঝামাঝি খার্ক দ্বীপটি ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্র হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তার দেশের বিমান বাহিনী দ্বীপের সামরিক ফ্যাসিলিটিতে বোমা ফেলেছে। এই খবর তিনি জানান ট্রুথ সোশ্যালে। ট্রাম্প বলেন, শুধু ভদ্রতার খাতিরে তেল অবকাঠামো মুছে দেয়া থেকে বিরত থেকেছেন তিনি। তবে কঠোর সতর্কতা জানিয়েছেন তিনি। বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কেউ বাধা দিলে এই সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে এখন যে যুদ্ধ চলছে, সেখানে অন্যতম টার্গেট হিসেবে এই দ্বীপের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। খার্ক দ্বীপের অবস্থান বুশেহর বন্দর থেকে 55 কিলোমিটার উত্তর পশ্চিমে, ইরানের মূল ভূখণ্ড থেকে 28 কিলোমিটার দূরে। সন্দেহাতীতভাবে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড বলা যায় এই দ্বীপকে। ইরান যে পরিমাণ তেল রপ্তানি করে তার 90% পরিচালিত হয় এই দ্বীপের মাধ্যমে। প্রতি বছর 950 মিলিয়ন ব্যারেল তেল বের হচ্ছে এখান থেকে। দ্বীপটি ছোট, লম্বায় 8 কিলোমিটার, চওড়ায় 5 কিলোমিটার। চারপাশের গভীর সাগর দ্বীপটিকে একটি প্রাকৃতিক ভৌগোলিক সুবিধা দিয়েছে। পানির এই গভীরতার কারণে দানবীয় সব সুপার ট্যাঙ্কার বেশ নিরাপদে সেখানে ভিড়তে পারে। এই জাহাজগুলো প্রাথমিকভাবে এশিয়ার বাজারের জন্য অপরিশোধিত তেল বহন করে। এর প্রধান ক্রেতা হল চীন। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য মতে এই দ্বীপের ফ্যাসিলিটিগুলো গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্রের মতো কাজ করে। 3টি গুরুত্বপূর্ণ অফশোর ক্ষেত্র থেকে অপরিশোধিত তেল যায় টার্মিনালে। এগুলো হলো আবুজার, ফারাউজান আর দরুদ ক্ষেত্র। সাগরতলে জটিল পাইপলাইনের নেটওয়ার্ক দিয়ে এই তেল যায় প্রসেসিং ফ্যাসিলিটিতে, সেখানে এগুলো মজুদ হয়, অথবা বিশ্ববাজারের জন্য জাহাজে ভর্তি করে পাঠানো হয়। বহু বছর ধরে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে আছে। এইসব নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন সময়ে উৎপাদনের গতি কমেছে। তারপরও ইরান অনেকটা আগ্রাসীভাবে দ্বীপের অবকাঠামোর সম্প্রসারণ করেছে। 2025 সালের মে মাসে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে টার্মিনালের মজুদ সক্ষমতা 2 মিলিয়ন ব্যারেল বাড়ানো হয়েছে। 25 ও 27 নম্বর ট্যাঙ্কগুলো মেরামত করা হয়েছে। এই দুটো ট্যাঙ্ক 1 মিলিয়ন ব্যারেল করে ধারণ করতে পারে। ঐতিহাসিকভাবে এই টার্মিনালগুলোর লোডিং সক্ষমতা ছিল অনেক বেশি। প্রতিদিন সর্বোচ্চ 7 মিলিয়ন ব্যারেল পর্যন্ত লোডিং করা যায়। ইরানের জাতীয় রপ্তানি এখন কম, প্রতিদিন লোডিং হয় এখন 1.6 মিলিয়ন ব্যারেল। দেশের বাজারের জন্য যে উৎপাদন, সেটাও প্রস্তুত হয় এখান থেকে। বিশ্বের জ্বালানি বাজারে এই দ্বীপের যে ভূমিকা, সেটাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। ইরানের সবচেয়ে মূল্যবান যে সম্পদ, সেটা রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি।
এই দ্বীপের যে কৌশলগত মূল্য সেটা তেল অনুসন্ধানেরও অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। সাগরে ঠিক যেখানে খার্ক দ্বীপের অবস্থান, শুধু সেই অবস্থানের কারণেই এটা নিয়ন্ত্রণ করতে চাইতো অনেকে। কারো কারো ভুল ধারণা আছে যে খার্ক নামটা এসেছে প্রাচীন চারাক্স স্পাসিনো শহর থেকে। এই যুগের বসরার কাছে ওই শহরটির প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তবে প্রত্নতাত্ত্বিক দলিলপত্রে দেখা যাচ্ছে দুই জায়গার মধ্যে কোনো সম্পর্ক নেই। বহু শতাব্দী ধরে দ্বীপের নামটা স্থানীয় আঞ্চলিক ভাষার মধ্যে বিবর্তিত হয়ে বদলে গেছে। ইউরোপীয় মানচিত্রেও দ্বীপটি এসেছে নানাভাবে। খার্ক, খার্ক, খারাস এবং খারেস বিভিন্ন নামে পাওয়া যায় দ্বীপের বিশুদ্ধ পানির প্রাকৃতিক ঝর্ণা আছে, ফলে নাবিকদের জন্য অতি দরকারি কেন্দ্র হয়ে উঠেছিল এটি। কৃষিপণ্য ও খনিজ রপ্তানিতেও একসময় সাহায্য করেছে এই দ্বীপ। ইউরোপীয় উপনিবেশিক যুগে পর্তুগিজরা খার্গের নিয়ন্ত্রণ নিয়েছিল। 18 শতকের মাঝামাঝি এসেছিল ডাচরা। 1752 সালে ডাচ ব্যারন নিফাউসেন স্থানীয় শাসকের সাথে এক চুক্তি করেন। এই শাসক ছিলেন বন্দর রিগের মেইন নাসের আল জাবি। ডাচরা সেখানে বাণিজ্য পোস্ট নির্মাণের প্রস্তাব দেয়। ব্যবসা সুরক্ষার জন্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে শক্তিশালী এক দুর্গ নির্মাণ করে। তবে তাদের উপস্থিতি বেশি স্থায়ী হয়নি। বছরের পর বছর বাড়তে থাকে উত্তেজনা। 1766 সালের জানুয়ারিতে মীর মোহান্না নামের একজন গভর্নর দুর্গে হামলা করেন। ডাচদেরকে দ্বীপ ছাড়তে বাধ্য করেন তিনি। 20 শতকে এই দ্বীপের একটা অন্ধকার দিক তৈরি হয়েছিল। 1925 থেকে 1941 সাল পর্যন্ত ইরান শাসন করেছেন রেজা শাহ পাহলভি। খার্ককে তিনি নির্বাসন কেন্দ্র বানিয়েছিলেন। রাজনৈতিক বন্দীদেরকে সেখানে পাঠাতেন তিনি। ওই সময়টাতে দ্বীপের অর্থনৈতিক সম্ভাবনার দিকে কোনো নজর দেওয়া হয়নি। আধুনিক তেলের যুগ চেহারা পেতে শুরু করে 1958 সালের পর। এই দ্বীপটি তখন কারাগার পরিচয় থেকে বেরিয়ে আসে। গড়ে উঠতে থাকে তেলের হাব হিসেবে। নতুন গভীর টার্মিনাল চালু হয় 1960 সালে। ওই বছরের আগস্টে প্রথম জাহাজে তেল পরিবহন শুরু হয়। 1960-এর দশকে অফশোরের আরও কিছু তেল ক্ষেত্রের খোঁজ মেলে। আবান্দান বন্দরের চেয়েও তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে খার্ক। এখানকার গভীর পানির বাঁধগুলোতে নিয়মিত ভিড়তে শুরু করে দানবীয় সব ট্যাঙ্কার। দ্বীপের যে আধুনিক বাণিজ্যিক চেহারা, সেটার আড়ালে দ্বীপের প্রত্নতাত্ত্বিক সম্পদ আড়াল হয়ে গেছে। এমন তথ্য প্রমাণ আছে যে মানুষ এখানে খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দ থেকে বাস করে আসছে। এলামাইট, একেমেনীয় এবং সাসানিদ যুগেও খার্গে মানুষের বাস ছিল। দ্বীপের খুবই শ্রদ্ধার একটা জায়গা হলো মীর মোহাম্মদের মাজার। 7ম শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল এটি। পাথর আর কাদায় তৈরি দুটো কোণ আকৃতির গম্বুজ আছে মাজারে। আরেকটি জায়গা হলো মীর আরামের মাজার। ইসলামী লেখা খোদাই করা 12 মিটার লম্বা একটি পাথর আছে এখানে। দুটো টর্চ আছে এখানে, যেগুলো একমেনীয় যুগের। স্থানীয় মানুষ মনে করে এই জায়গার সাথে মীর আরামের সম্পর্ক ছিল। তিনি নবী নূহের বংশধর ছিলেন বলে ধারণা করা হয়। খার্ক দ্বীপে বিভিন্ন ধর্ম আর সংস্কৃতির ইতিহাস খুঁজে পাওয়া যাবে। প্রাচীন একটি গোরস্থান আছে, সেখানে বিভিন্ন বিশ্বাসের মানুষের কবর রয়েছে। জরুস্ট্রীয় থেকে শুরু করে খ্রিস্টানদের কবর আছে। সাসানিদ যুগের এপিটাফও দেখতে পাওয়া যাবে। অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে 1747 সালে নির্মিত ডাচ দুর্গের ধ্বংসাবশেষ আর ডাচ গার্ডেন, পুরনো একটি রেল লাইন আর বেশ কিছু মুসলিম কবরস্থানও রয়েছে। একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রবাল পাথরে লেখা একেমেনীয় যুগের একটি খোদাই। এটি লম্বা চওড়ায় 116 ও 25 সেন্টিমিটার। এটা সেই সব প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে একটি যেখানে পরিষ্কার শব্দে পারস্য উপসাগর কথাটার উল্লেখ রয়েছে। ইতিহাসের যেসব দগদগে ক্ষত সেগুলো রয়ে গেছে খার্ক দ্বীপে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় বহুবার বোমা হামলা হয়েছিল এখানে। ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক। তবে দ্বীপ পুনর্গঠনে কঠোর পরিশ্রম করেছে ইরানি কর্তৃপক্ষ। দ্বীপটি এখন আবারও বড় ধরনের উত্তেজনার কেন্দ্র হয়ে উঠছে। ভারী সামরিক পাহারা রয়েছে এখানে। তাই পর্যটকরা এমনিতেও এদিকে আসে না। পর্যটকরা আসে না বলেই দ্বীপের প্রাকৃতিক বৈশিষ্ট্য খুবই পরিচ্ছন্ন আর অবিকৃত রয়ে গেছে। সুপার ট্যাঙ্কারগুলো অবশ্য এখনো আসছে, তেল নিয়ে গভীর সাগরে হারিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা জর্জরিত একটা জাতির যে অর্থনৈতিক জীবন সঞ্জীবনী, সেটাই বাহিত হচ্ছে এই দ্বীপ দিয়ে। অন্যদিকে জরুস্ট্রীয় আর খ্রিস্টানদের প্রাচীন কবরগুলো উপকূল থেকে তাকিয়ে আছে। অতীতে নীরব স্মারক হয়ে আছে তারা। সাম্রাজ্য আর তেলের যুদ্ধ হয়তো আসবে আর যাবে, কিন্তু ইতিহাসের পরিবর্তিত স্রোতের সাথে তাল মিলিয়ে টিকে থাকবে এই এতিমমুক্ত খার্ক দ্বীপ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।